দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আরআই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশু আসিয়া হত্যার দ্রুত রায় ও আইনের শাসন। আপনারা নিশ্চয় জানেন যে আজকে আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছেন আদালত, এবং সেখানে প্রধান আসামি হিটু শেখকে, বোনের যে শ্বশুর হিটু শেখ, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। পাশাপাশি 3 আসামিকে খালাস দিয়েছেন আদালত। যদিও এই রায়ে সন্তুষ্ট নন আসিয়ার পরিবার, বিশেষ করে আসিয়ার মা। বিশেষ করে 3 আসামিকে যে খালাস দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি অসন্তুষ্ট। উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আইনজীবী। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলতে চাই। পাশাপাশি আইনের শাসন, একই সঙ্গে সমসাময়িক রাজনীতিও আমাদের আলোচনায় উঠে আসবে। আমাদের সঙ্গে 2 জন গুরুত্বপূর্ণ অতিথি আছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আবু রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। 2 জনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অ্যাডভোকেট আবু রাজ্জাকি, একটু শুরুতে শিশু আসিয়া ধর্ষণ রায়ের এই বিষয় নিয়ে কথা বলতে চাই। 1 জন মৃত্যুদণ্ড, 3 জন আসামি খালাস, এবং খুব অল্প সময়ের মধ্যে এই রায় 13 কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হলো। একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। 3 জনের খালাসে অসন্তুষ্ট পরিবার। ধন্যবাদ আপনাকে এবং আপনার নিউজ 24-এর দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক, ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। দেখেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। অপরাধ হয়েছে, বিচার হবে, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া, দেশের রাষ্ট্রীয় বিধান। কিন্তু আপনি একটা জিনিস আমার কাছে এখন এই জাজমেন্ট সম্পর্কে আমরা কোনো কথা বলাটা একটু অসুবিধা, কারণ কোর্ট, পুলিশের তদন্ত রিপোর্ট, তারপরে সাক্ষ্য প্রমাণ, আরও যে সমস্ত বিষয়, ফরেন্সিক রিপোর্ট বলেন অথবা ডিএনএ বলেন, হটেভার ইট ইজ, সব কিছু পরীক্ষা নিরীক্ষা কইরা কোর্টের কাছে প্রতীয়মান হয়েছে যে আউট অফ 4 লিটু শেখ একমাত্র প্রমাণিত হয়েছে যে সে অপরাধী, এবং তাকে মৃত্যুদণ্ড দিছে। ভালো কথা, কিন্তু ঘটনাটা ঘটছে কোথায়? যেই মেয়েটা আসিয়া গেল তার বোনের বাড়িতে। লিটু শেখ হইল তার তালই মানে বোনের শ্বশুর, এবং বেআইন যিনি মানে মাওই, সেও ইনভলভ এটার ভিতরে, অর্থাৎ বোনের শাশুড়ি। তারপরে আসেন দুলাভাই এবং দুলাভাইয়ের আরেকজন ভাই। বিষয়টা না আমার কাছে মনে হয় পৃথিবীতে এই ঘটনাটা বিরল, এরকম একটা ঘটনা যে বোনের বাসায় বেড়াইতে যাওয়ার পর শ্বশুর, শাশুড়ি, বোনের হাজবেন্ড এবং তার ভাই এরা রেপ করলো তাকে। মহিলা তো রেপ করে নাই, সহযোগী। তখন এটি রেপটা যখন সার্টেন, তখন 3টা লোক খালাস পাওয়াটা বিষয়টা কীরকম? 1, 2, যদি কোর্টের কাছে এস্টাবলিশড হয়ে থাকে যে একমাত্র লিটু শেখ করছে, হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই। কিন্তু এই ঘটনা সম্ভবত 1 মার্চের ঘটনা থেকে শুরু করলে আপনি 17/5 জাজমেন্ট দিলেন। সময় হইল মাত্র, আপনি ধরেন 30 মার্চের 30 দিন, এপ্রিলের 30 দিন, 60, 70, 77 বা 79, 78 দিনের মধ্যে জাজমেন্ট হয়ে গেল। টানা 12 দিন মামলাটা শোনা হইল। এখন এটা প্রশ্ন করলে হয়তো অডিয়েন্স যারা টিভিতে দেখবেন তারা বলবে যে লোকটা কি, এটা নিয়েও সমালোচনা করে। একটা ঘটনা ঘটছে মাগুরায়, কিন্তু এর একটা ইয়াসমিন হত্যাও ঘটছিল অনেক দিন আগে, তখন খালেদা জিয়া ক্ষমতায়। কিন্তু এই ঘটনাটা এত দ্রুত হয়ে গেল, এখানে বিষয়টা কি? আপনি শুরুতে প্রথমেই লাইন শুরু করছিলেন একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া মনে হচ্ছে কিনা? আমার যে বাংলাদেশের কনটেক্সট, তাতে আমি স্বাভাবিক প্রক্রিয়া আমার কাছে মনে হয় না। কারণ আমার দেশে একটা মামলা আছে, সাগররণী হত্যা মামলা, 13 বৎসর যাবৎ চলতেছে, এবং 118 বার টাইম নিছে। চার্জশিট, পুলিশ রিপোর্ট হয় নাই, টাইম নিছে শুধু পুলিশ রিপোর্ট দেওয়ার জন্যে। এই বিচারক, এই পুলিশ, তাহলে ওটা করা হচ্ছে না ইন্টেনশনালি, নাকি অদক্ষ, নাকি যারা আসামি তারা পতিত সরকারের লোক কনফার্ম এবং তারা এখনো সেই দিক টানতেছে? 1, 2, যদি এই সরকারের সময় এটা হয়ে গেল, ওই প্রশাসনের লোকই করলো, তাহলে এই মামলাটা, ওই প্রশাসন এই মামলাটা এত গুরুত্ব দিল, এই মামলাটায় গুরুত্ব দিচ্ছে না, এটা কি প্রশাসনিক চাপে হয়েছে, নাকি এটা প্রশাসন ইচ্ছা করে করছে? কোনটা?
না, একটা বিষয় অনেকে বলার চেষ্টা করছেন এখন এই রায়ের পরে, যে চাইলেও যে সরকার পারে বা চাইলেও যে আমাদের আইন ব্যবস্থা আদালত পারে, সেটির একটা নজির কিনা। না না, চাইলে পারে মানে কি, আপনি তো মামলা হাজার হাজার, আপনি তো এটা টানা 12 দিন হিয়ারিং করছেন, টানা 12 দিন, এটা আইনের বিধান আছে, এটা যে আইনের ব্যত্যয় হয়েছে তা নয়। আপনি ওয়ান্স দ্য কেস ইজ ওপেন ফর হিয়ারিং, আপনি এটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু এই যে মামলাটা পার্টিকুলার, এই মামলাটার পিছনে এত গুরুত্ব কেন দিল সরকার? আপনি যদি ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে আনেন, তাহলে আপনি সাগর রুনি এখানে বাংলাদেশের সমস্ত মিডিয়া টাচ করছে, মিডিয়াকে টাচ করছে, সেটা আজ পর্যন্ত করতে পারলেন না এই আসিফ নজরুল সাহেবরা। আমি এই জাজমেন্ট নিয়ে আমার কোনো কথা নাই, তারা বিচার পাইছে পাক, কিন্তু এইটা কেন পারবেন না? এটা কেন আর 60 দিনে কমপ্লিট জাজমেন্ট হবে না? কারণটা কি? তাহলে কি নিয়ন্ত্রণ করতেছেন? মানে আমি বলছি এই সরকার কি এদেরকে নিয়ন্ত্রণ করতেছে? আবার যদি সরকার নিয়ন্ত্রণ করে, তাহলে এই মামলাটা আপনি এত গুরুত্ব দিলেন কেন? কারণটা কি? এটা একটা কোশ্চেন মার্ক আমার কাছে। কারণটা কি? একটু অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। মানে এটা কি আমরা ধরেন রাষ্ট্র হিসেবে তো হাজার হাজার লাখ লাখ মামলা আসলে মানে কি বলবো, বিচারের অপেক্ষায় আদালতে দৌড়াচ্ছেন মানুষ, বিচার পান না, একটা নির্মম বাস্তবতা আসলে। তার মধ্যে এরকম একটি রায় আমরা পেলাম খুব অল্প সময়ের মধ্যে। এটা কি আমাদের রাষ্ট্রের মানে সক্ষমতা আছে প্রমাণ করে, নাকি মানে একটু অধিক গুরুত্ব দিলে সরকারের পক্ষ থেকে সেটি সম্ভব হয়? ধন্যবাদ প্লাবন, এবং শুভেচ্ছা আমার বিজ্ঞ সহ আলোচক এবং নিউজ 24-এর দর্শকদেরকে। এই মামলায় একটি বিষয় খুব পরিষ্কার, যে রাষ্ট্র চাইলে দ্রুত বিচার সম্ভব। এ নিয়ে আমার মনে হয় না যে সাধারণ মানুষের মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে। রাষ্ট্র চাইলে দ্রুত বিচার সম্ভব, এটাই এই বার্তাটাই এই মামলার এই দ্রুত রায়ের মধ্য দিয়ে আপনার প্রকাশিত হয়েছে। এখন সেই রায়, বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন, সেই রায়ের বিষয়ে যদি কারো সংক্ষুব্ধতা থেকে থাকে, আইনি প্রক্রিয়া সেখানে রয়েছে, তারা উচ্চ আদালতে যেতে পারেন। যেটি এই মামলার যিনি কৌশলী ছিলেন, সরকারি আইনজীবী যিনি ছিলেন, তিনি বলেছেন যে উচ্চ আদালতে যাবেন কিনা তারা বিষয়টি ভেবে দেখবেন। সেটি একটি আইনি প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু আমাদের দেশে আমি বলবো যে যেহেতু গণমাধ্যমগুলো এবং সাধারণ জনসমাজ, সিভিল সোসাইটি এবং বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংস্থা, বিশেষত আইনজীবী সমাজ, তারা বিষয়টাকে এতটাই গুরুত্বের সাথে নিয়েছেন, সেই গুরুত্বটা রাষ্ট্রের কাছেও আমার মনে হয় সেই বার্তাটি পৌঁছেছে। ফলে রাষ্ট্র, বিশেষ করে আইন মন্ত্রণালয় শুরু থেকেই এই আমাদের প্রচলিত নারী শিশু নির্যাতন দমন আইন, যেটি আমরা প্র্যাকটিস করি 2000 সালের, সে আইনের অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলেছে, স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছে, অনেক রিফর্মের আলোচনাও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে। তার মানে এখান থেকে কি বার্তা আমরা পাই? বার্তাটি এটিই পাই যে আমাদের দেশে নারীর প্রতি যে সহিংসতার যে কালচার এখানে গড়ে উঠেছে, যেটার জন্য বাংলাদেশে গতকালই আপনার নারী মৈত্রী যাত্রা একটি হলো দেখলাম, সেটি কেন? সেটি হলো এই কারণে যে নারী সমাজ মনে করছে যে তারা একটা ভালনারেবল গ্রুপ, ভালনারেবল সেকশন অফ দ্য পপুলেশন। সুতরাং সেই জায়গাটি তৈরি হয়েছে কেন? এই বিচার না পাওয়ার জন্যই, বিচারের দীর্ঘসূত্রিতার জন্যই। এই বিচারের দীর্ঘসূত্রিতার এই বাজে উদাহরণের জায়গায় এই ভিকটিম আসিয়ার এই মামলার রায়টি হওয়ার মধ্য দিয়ে আমার মনে হয় যে মানুষের মনে এক ধরনের আশাবাদের জায়গা তৈরি হতে পারে। সেটি হলো এই যে ভবিষ্যতে যদি কোনো নির্বাচিত সরকার আসে, তারা যদি যত্নবান হন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার ক্ষেত্রে, কারণ ঘটনাগুলো তো কেস টু কেস ভ্যারি করে, সবই মামলায় একই মেরিটে দেখা হয় না। ফলে বিজ্ঞ আদালত এবং রাষ্ট্র চাইলে এই ধরনের মামলা দ্রুত বিচার এবং রায় দেওয়া সম্ভব, এবং সেই রায়ে কে কতটা সন্তুষ্ট হবেন সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান হওয়া সম্ভব। যেমন আমরা এই ধরনের সেক্সুয়াল অফেন্সেসের বেলায় যিনি মূল আসামি, যাকে দণ্ডিত করা হয় বা ইয়ে করা হয়, তার বাইরে আইনি পরিভাষায় একটি শব্দ রয়েছে যেটিকে আমরা বলি অ্যাকমপ্লিস। যারা অপরাধ কর্মের সহযোগী হন, তাদের গিলটি মাইন্ড, এই জায়গাগুলো অনেক সময় হয়তো ইনভেস্টিগেশনের অ্যাভেলেবেল না থাকার কারণে বিজ্ঞ আদালতের পক্ষে সেগুলো হয়তো আমলে নেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা দেখেছি যে আইনি অভিজ্ঞতায় আমাদের দেশের কমন ল ট্রেডিশন কিন্তু সবসময় আপনার শুধুমাত্র দালিলিক ইয়ের বাইরেও বিজ্ঞ আদালত অনেক সময় জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করেন। সেই জুডিশিয়াল মাইন্ড প্রয়োগের মধ্য দিয়েও অনেক সময় আমরা দেখেছি যে অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব। হয়তো উচ্চ আদালতে গেলে সেই জায়গাগুলো, হয়তো সেই উইন্ডোগুলো ওপেন হতে পারে। আমরা দেখব যে এই ঘটনা উচ্চ আদালতে যায় কিনা, এবং উচ্চ আদালতে যাওয়ার পরে বিজ্ঞ উচ্চ আদালত এই বিষয়ে তার পর্যবেক্ষণ কি দেন। একটা বিষয় যেটি ওই যে বেকসুর খালাস নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে, এবং
আসিয়ার পরিবারের ইতিহাস সন্তুষ্ট না, এই বিষয়ে নিয়ে একটু শুনতে চাই। ভিকটিমের পরিবারের কাছে অনেক ধরনের ইনফরমেশন থাকে। যেহেতু আমরা পেশাদার আইনজীবী, আমরা আদালতের কোনো রায়ের উপরে পাবলিকলি এভাবে কমেন্ট করা আমাদের আচরণের মধ্যে পড়ে না, কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি, আমরা বিশ্লেষণ করতে পারি ফর একাডেমিক পারপাস, ফর একাডেমিক আউটলুক। সেটি হলো এই যে ভিকটিমের পরিবারের কাছে যে সমস্ত ইনফরমেশন থাকে বা যারা ধরেন বা মামলার বাদী হন, তাদের এটা একটা নৈতিক এবং আইনগত দায়িত্ব বর্তায় যে আদালতকে সহযোগিতা করা, অর্থাৎ প্রয়োজনীয় এভিডেন্স, তথ্য উপাত্ত ইত্যাদি দিয়ে আদালতকে তারা সহযোগিতা করে থাকেন। আদালত সাধারণত কোনো আবেগের বশবর্তী হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত দেন না, বা শুধুমাত্র একমাত্রই জুডিশিয়াল মাইন্ডই আদালতের একমাত্র বিষয় না, এর বাইরেও আদালতকে নির্ভর করতে হয় অনেক বিষয়ের উপরে। প্রচলিত আইন, তার প্রয়োগ, তার নানান ধরনের তার কনসিকুয়েন্সেস, এবং সেই সঙ্গে এভিডেন্সিয়াল ম্যাটার্স, যেমন ধরেন এখানে ফরেন্সিক রিপোর্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সাক্ষী একটা ব্যাপার, এবং সাক্ষীরা যে জবানবন্দি দিয়ে থাকেন সেই জবানবন্দি কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি একটি ব্যাপার। এবং অনেক সময় আমরা দেখেছি আমাদের মামলা, এই সমস্ত যৌন অপরাধ সংক্রান্ত মামলার অভিজ্ঞতায় আমরা দেখেছি যে অনেক সময় ভিকটিমের পরিবার আবেগের বশবর্তী হয়ে জবানবন্দিতে এমন কিছু স্টেটমেন্ট দিয়ে থাকেন যেটি তাদেরই জবানবন্দির সাথে অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায় বা সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। আদালত সেই জায়গাটাকে কারেক্ট করার চেষ্টা করে। আমরা আশা করব যে ভবিষ্যতে এই ভিকটিমের পরিবার যে অসন্তুষ্টির জায়গাটি প্রকাশ করেছে, সেই গ্যাপটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে ফিল আপ করা যায়। এবং আশা করি যেহেতু ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার সঙ্গে জড়িত অনেক তথ্য উপাত্ত হয়তো বা আমলে আসেনি বা হয়তো বা অপেক্ষমান, সেগুলো হয়তো আগামীতে আসবে, এবং তখন সেই তদন্ত এবং সেই রায়টি হয়তো বা আরো পূর্ণাঙ্গতা পেতে পারে। জি, অনেক ধন্যবাদ। আবু রাজিক, আমাদের বিচার ব্যবস্থার মানে ধরেন সেন্সিটিভ কেস তো শুধু এই একটা না, আরও অনেক এরকম আলোচিত সমালোচিত কেস আছে যেগুলোর প্রচুর রিপোর্টও হয়েছে এবং দীর্ঘসূত্রের কারণে সমালোচনা হচ্ছে। এটাতেও কি রাষ্ট্রের চাওয়া না চাওয়ার ব্যাপার থাকে, নাকি আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতার ব্যাপার? শুনেন, আসলে বিষয়টা কি জানেন, এই যে মনে করেন ধরেন ধর্ষণের কেসের কথাই বলি, ধর্ষণের তো হাজার হাজার কেস। 8 বছরের যে মেয়েটা, জি জি, তাকে যদি কেউ বলাৎকার করে বা সেক্সুয়াল অফেন্স করে, এগুলো তো স্বাভাবিক জিনিস না। মানে মনে হয় যে মানসিক বিকারগ্রস্ত। এখন এই মানসিক বিকারগ্রস্ত বলে কি আপনি মাফ করে দিবেন? তা না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের অন্য কোনো চিন্তা করা উচিত, যে এটা তো একটা ঘটনা না। এই আসি আজকে হয়েছে, আরেক জায়গায় আরেকটা হবে। এই কয়দিন আগে মেয়ে মামলা, মেয়ে নাকি বাবাকে হত্যা করে ফেলছে, এই সমস্ত কাহিনী বেড়ে। এখন হাউ ফার ইট ইজ ট্রু কদ্দুর আমরা জানি না, কিন্তু এগুলো এর ভিতরে কোথায় যেন একটা মানুষের কোথায় যেন ফ্রাস্ট্রেশন বলেন বা এটা কি বলে, মানুষের মানসিক বিকারগ্রস্ত হওয়া বলেন, আমার কাছে মনে একটা সামাজিক ব্যাধি। এটার জন্য আমার কাছে মানে রাষ্ট্রীয়ভাবে গবেষণা করা হচ্ছে। মানুষকে মোটিভেশনটা খুব দরকার। মানে খালি পানিশমেন্ট কি? আর শুনেন, আইন দিয়ে আপনি কি করবেন? সবাই জানে যে খুন করলে আমার ফাঁসি হইতে পারে, ডাকাতি করলে আমার এই বিপদ হইতে পারে, তারপরে চুরি করলে আমার এইটা হইতে পারে। ওই যে সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, কথার কথা বলছি। তো আপনার রাষ্ট্রের ভাবা উচিত লোকটা চুরি করবে কেন? লোকটা চুরি না করলে তো তাকে আমার বিচার করার দরকার নাই। এটা রাষ্ট্রের চিন্তা ভাবনা করা দরকার। এটা একদিন এটা গবেষণা করা দরকার। আপনি নেদারল্যান্ডে লাস্ট একটা জেলখানা ছিল, সেটা বোধহয় করোনার বৎসরে বন্ধ করে দিছে। তার মানে কি, জেলখানার দরকার হয় না। তো আমাদের গত 16 বছরে শেখ হাসিনার খালি জেলখানা তো যা ছিল আছেই, ইন এডিশন বহু বাইরে জেলখানা বানাইছে। এই সব কিছু মিলে কি জানেন, সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় মানুষের মোটিভেশন দরকার। কারণ আপনি যদি আপনার নিজের ভিতরে সে আমি ট্রান্সপারেন্ট বা আমি আমার বিবেকটাকে কাজে লাগাবো, তাহলে কিন্তু কোনো আইন আমাকে পাবে না। আমি অন্যের হক নষ্ট করব না, মিথ্যা বলবো না, মানে এই। কিন্তু রাষ্ট্র, আমরা একটা ছোট্ট দেশে অনেক বসতি এবং আমাদের অসম বন্টন। আপনি চোখের সামনে দেখবেন যে একজন 1000 কোটি টাকার মালিক আর একজন, আপনি দেখেন পুলিশ প্রশাসন যে চোরটাকে ধরতেছে, এবং আমরা পাবলিকও দেখবেন অনেক চোররে পিটাই এমনভাবে পিটাই, সেই পাবলিক কিন্তু জানে অমুক কর্পোরেট কিংবা অমুক ব্যক্তি কার 10 লাখ 20 লাখ 10 কোটি 20 কোটি মেরে দিছে। জনগণ কিন্তু সেখানে যেতে পারে না, আইন তাকে বাধা দেয়, আইনের লোক বাধা দেয়। মানে জনগণ ওই সাধারণ লোকের উপরে যেটা করতে পারে, আপনার এই রাষ্ট্রে সেটা আমরা করতে পারি না। এবং ফলে কি হচ্ছে, এত বড় একটা পুলিশ বাহিনী, ওই কে কাজের বুয়া 5000 টাকা চুরি করছে সেইটার জন্য এই পুলিশ বাহিনী। তারপরে অমুক ইঞ্জিনিয়ার দুর্নীতি করছে বরিশালে, দুদক তার জন্যে।
এবং তার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার চাকরি গেছে, এরকম ঘটনা আছে। কিন্তু অন্যগুলো আমরা টাচ করতে পারি না, একদমই টাচ করতে পারি না। এই যে ইউনূস সাহেবের এত না, এগুলোও তো আইনের আওতায় আসা উচিত, কিন্তু অন্যগুলোও না, এই যে সাগররুনি হত্যা মামলাটাই তো হচ্ছে না। আপনি এইটা পারলেন মাত্র ৭৭ দিনে, আর এটা 13 বছরে পারতেছেন না কেন? কারণটা কি? কোর্ট টাইম দিচ্ছে কেন? কোর্ট টাইম দিচ্ছে কেন? এই যে বারবার তো আয়োগীয় দরখাস্ত, এটা কি হওয়া উচিত? ধরেন মানে যতটুকু গণমাধ্যমে বোঝা যায় বা এখন পর্যন্ত অনেক মানুষ ধারণা করে যে এটা হয়তো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। আমাদের কি জানেন, আমরা কোঅপারেট করি না, কেউ কাউকে কোঅপারেট করি না। ইভেন আপনি যদি আজকে কোর্টের গিয়েও যান, কথার কথা বলছি, আপনি কোর্টের গিয়ে দেখবেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে জায়গাগুলো ছিল, হ্যাঁ, ওই বিভিন্ন পদে, উনি জানেন আমার পদ মেনশন করার দরকার নাই, সেই জায়গাগুলো কিন্তু খালি নেই, সেগুলো ভরাট হয়ে গেছে। কিভাবে ভরাট হইল, কিভাবে ভরাট হয়ে গেল, কোন প্রক্রিয়ায়, সেটাও দেখতে হবে। এবং আপনি যদি প্রপারলি মামলা করতে না পারেন, হ্যাঁ, আপনি লয়ার খুব পরিচিত হয়েছেন কিংবা পরিচিত না, আপনি কোর্ট তো সবাইকে একইভাবে অ্যাকোমোডেট করা উচিত, জি, করা উচিত। এখন সেক্ষেত্রে আমাদের অনেকগুলো সমস্যা আছে। আর এত মামলা পৃথিবীর কোন দেশে আছে আমি ঠিক জানি না, যে এতটুকু একটা দেশে এত মামলা কোন দেশে আছে। মামলা গয়রহ, মানে এটা মানুষের সার্ভাইভালের প্রশ্ন। যে লয়ারটা মামলা করতেছে উনি হয়তো 2 লাখ টাকার নিচে মামলা করে না, ফর এক্সাম্পল। আবার একটা লয়ার আছে 1000 টাকায় আর্জি লেখা কোর্টে প্লেস করে দিতেছে। ফলাফল যাই হোক, সাফারেন্সটা কিন্তু তৈরি হইল মাত্র এই কয়টা টাকা। মানে সব কিছু মিলেইলে আপনাকে চিন্তা করতে হবে মামলা কিভাবে কমানো যায়। এটার জন্য সামাজিক একটা বিশাল চিন্তা করা দরকার, একটা রিসার্চ ওয়ার্ক করা দরকার। যে কি, যেমন ধরেন অনেক এনজিও আছে, এরা কি করে, ডিভোর্স কেস হইলি আপনার হাজব্যান্ড ওয়াইফ মারামারি করছে, এনজিও কি করতেছে, ওয়াইফ গিয়ে কমপ্লেন করলো, হাজব্যান্ডের ডাকাইয়া এমন একটা পরিস্থিতি করবে মিলাই দেওয়ার চেয়ে যাতে মামলা হয়, বিকজ সে ওভারসিজ টাকা পাবে, ওভারসিজ এনজিওর যে টাকাটা আসে। এই যে এইভাবে যদি আপনি চিন্তা করেন, সবার একটা ইন্টেনশনই হইল যে হাউ টু আর্ন মানি, পাওয়ার এবং মানির পিছে সবাই দৌড়াইতেছে যার যার লেভেলে, যে কারণে এই সমস্ত ধরেন মানে বিচার দ্রুত পাওয়ার উপায় কি? আমাদের যে সক্ষমতা, সেই জায়গায় লাখ লাখ মামলা, এটির নিষ্পত্তি আসলে গতি বাড়বে কিভাবে? ধরেন যে মামলাটা নিয়ে আমরা আলাপ করছি, এটি ধরেন নর্মাল ওয়েতেও যদি চলতো, ধরেন 6 মাস 1 বছর পরে পাইলেও তো মানুষ খুশি। সেই জায়গাটায় ধরেন এটি টানা 12 দিন পরে 13 কার্যদিবসে রায় আসলো। সাগররুনির একটা কেস, আরও অনেক এরকম কেস আছে, মানে হাজার বছর চলে যাচ্ছে, যুগ পার হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। নর্মাল ওয়েতে বিচার প্রক্রিয়াও অনেক দীর্ঘসূত্রিতা কেন হচ্ছে দেশে? এটা একটা লম্বা উত্তর এই প্রশ্নের উত্তর, কারণ এটা খুব স্ট্রেট লাইন আনসার ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আমাদের যে জুডিশিয়ারি, রাষ্ট্রের 3টি অঙ্গ আপনি জানেন, যে আমাদের পার্লামেন্ট, আমাদের নির্বাহী বিভাগ অর্থাৎ মন্ত্রীরা, এবং আমাদের যে জুডিশিয়ারি বিচার বিভাগ। এই যেটাকে আমরা রাজনীতির পরিভাষায় সেপারেশন অফ পাওয়ার বলি, এই সেপারেশন অফ পাওয়ারের সেপারেশনটা যেমন থাকতে হবে, প্রত্যেকটি অর্গানের যেরকম স্বাধীনতা থাকতে হবে, আবার তার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সও রাখতে হয়। এই হলো আধুনিক গণতন্ত্রের বিউটি। আপনি পশ্চিমা বিশ্বে যেখানে যারা ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করে, তাদের দেখবেন যে তারা সেই জায়গাটা মেনটেন করার চেষ্টা করে। আমরা যেহেতু এই অঞ্চলে, আমরা যারা জুডিশিয়ারিতে আছি, আমরা কমন ল ট্র্যাডিশনকে ফলো করে থাকি, অর্থাৎ ব্রিটিশ যে ট্র্যাডিশন সেটাকে আমরা ফলো করে থাকি নর্মালি। তো তারপরেও আমাদের নিজস্ব যে অভিজ্ঞতা, নিজস্ব দেশীয় যে এক্সপেরিয়েন্স এবং ক্রিয়েটিভিটি, সেটা ইভলভ করেছে। কিন্তু বিচারের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা, এই জায়গাটা বহু আগেই চিহ্নিত হয়েছিল। চিহ্নিত হওয়ার জন্য আমাদের বিভিন্ন সময়ের যে পলিটিক্যাল ডিসিশনগুলোর জন্য দায়ী, অর্থাৎ যে সমস্ত পলিটিক্যাল পাওয়ার আমাদের দেশের পাওয়ার এনজয় করেছে, রাষ্ট্রের পাওয়ার এনজয় করেছে, তারা জুডিশিয়ারির প্রতি তারা সদয় ছিলেন না এবং জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেননি। যে কারণে বিখ্যাত মাজদার হোসেন মামলার কথা আমরা সকলেই জানি, যে তিনি কেন এই মামলা কেন একটা নতুন একটা বার্তা দিয়েছিল, কেন একটা রিফর্মের আওয়াজ এই মামলা থেকে এসেছিল। সেটি হলো এই যে দীর্ঘসূত্রিতা দূর করার জন্য আমাদের জুডিশিয়ারি, আমাদের বিচার ব্যবস্থার একটা সামগ্রিক সংস্কার, সামগ্রিক একটা ওভারহলিং দরকার। এবং এই ওভারহলিংটা করার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা, এটি আমরা বিগত সময়ে কোনো রাজনৈতিক সরকারের কাছ থেকে আমরা দেখতে পাইনি। এমনকি এখন যে সরকার, যারা সংস্কারকে কার্যত রেটরিকে পরিণত করেছেন,
তাদের যে রিফর্ম প্রপোজাল সেটার মধ্যেও কিন্তু কোনো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট দেখা যাচ্ছে না, যে এইটাও যে ফলদায়ক হবে আমরা বুঝতে পারছি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল কোটা নয়, মেধা মেধা মেধা। তো জুডিশিয়ারি এমন একটি জায়গা, বিচারালয়, যেখানে কর্তৃত্ব করবে হলো মেধা, কোনো দলীয় বা ব্যক্তি পছন্দের পদায়ন বা নিয়োগ নয়। এবং আমরা একটা অসামান্য একাডেমিক যোগ্যতা সম্পন্ন একজন ভালো প্রধান বিচারপতি পেয়েছি, এবং তিনি দায়িত্বভার গ্রহণের পরে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে একটা অত্যাধুনিক এবং একটি উদাহরণ দেওয়ার মতো একটা ইতিবাচক বিচার ব্যবস্থা আমরা অন্ততপক্ষে উচ্চ আদালতে দেখতে পাবো। এবং কথা ছিল যে এই ক্ষেত্রে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টে বা আইন কর্মকর্তা নিয়োগে মেধাকেই প্রাধান্য দেওয়া হবে এবং একটি নীতিমালা হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের নীতিমালা হওয়ার আগেই কিন্তু উচ্চ আদালতে আপনার নিয়োগ প্রক্রিয়া হয়েছে। ফলে এটি কেন হলো? এবং এর পেছনে নিশ্চিতভাবেই এক্সিকিউটিভের একটা রোল থাকতে পারে, পলিটিক্যাল পার্টিগুলোর ইনফ্লুয়েন্স থাকতে পারে, বা পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা জুলাই আন্দোলনে ছিল তাদের দিক থেকে হয়তো কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, এবং সকলেই বোঝে যে এটি কেন হয়েছে। এর ফলে কি হয়, যেই জায়গাটুকুতে চেঞ্জ আনা দরকার, যেমন ধরেন আমাদের ফৌজদারি মামলার জন্য যে পরিমাণ বেঞ্চ আমাদের সুপ্রিম কোর্টে থাকা দরকার, পর্যাপ্ত বেঞ্চ নাই। তো একজন বিচারকের পক্ষে প্রতিদিন মানুষ তো অ্যাটলিস্ট উনি কয়টা মামলা শুনতে পারবেন, তার ক্যাপাসিটিতে কতটুকু কুলাবে? তাহলে বেঞ্চের সংখ্যা বাড়ছে না কেন? আমাদের পেন্ডিং আপিলগুলো সেগুলো শুনানির জন্য পর্যাপ্ত বেঞ্চ নাই কেন? এবং আরেকটি জায়গা, একটা অদৃশ্য শক্তি আমাদের বিচার সিস্টেমের মধ্যে কাজ করে, এবং আমরা যারা পেশাদার আইনজীবী আমরা প্রতিদিন সেটা টের পাই, কিন্তু বলতে পারি না। এবং আদালত প্রাঙ্গণে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম নিয়ে বহু মিছিল মিটিং সুপ্রিম কোর্টে হয়ে থাকে, কিন্তু এর ফলাফল আমরা দেখতে পাই না। এবং সর্বোপরি এই আইন কাজ পরিচালনার জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীদের যে বসার জায়গা, তাদের জন্য বসার জায়গা পর্যন্ত নয়। একজন যে ড্রাফটিং করবে, কোর্ট অফিসার হিসেবে আদালতকে যে সহায়তা করবে, শান্তিতে বসে মামলাটা ড্রাফটিং করবে, একজন বিজ্ঞ আইনজীবীর সুপ্রিম কোর্টে ভালো বসার জায়গা নেই। 25 তলা ভবনের একটি দাবি দীর্ঘদিনের, যে দলমত নির্বিশেষে যে আইনজীবীদের জন্য একটা সুউচ্চ ভবন হোক, সবাই যাতে বসে কাজটা অন্তত করতে পারে। আপনি একজন সাংবাদিক, আপনার যদি ডেস্ক না থাকে আপনি বসবেন কোথায়? তো একই অবস্থা, এই অবস্থা অনেক কাজ করার বাকি আসলে। অনেক ধন্যবাদ। এবং আমার ডিজিটালাইজেশনের কথা আছে, যে কোর্টগুলো ডিজিটালাইজ হবে, কেন ডিজিটালাইজ হচ্ছে না? তার জন্য কি টাকা ছিল না? অনেক ধন্যবাদ। আমরা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে একটু বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে একটু আলোচনা করতে চাই। 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে, এবং তারপরে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে, মেয়র ঘোষণা করে ঢাকা যে নির্বাচন কমিশন রয়েছে। তারপরে এখন পর্যন্ত তিনি আসলে বসতে পারেন। আভ্যন্তরীণ রাজ্যের পরে এই বিষয়ে আপনার কাছে আসবো। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আবারও স্বাগত RSLSL জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম আইনের শাসন এবং আচ্ছা ধর্ষণ ও হত্যার বিচার রায় দিয়েছে সে বিষয় নিয়ে। আসতে চাই আভ্যন্তরীণ রাজ্যে কি ইশরাক হোসেন ইস্যুতে একটু কথা বলতে চাই। মেয়র হিসেবে তাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করা হয় 27 মার্চ। ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালে রায় দেয় এবং নির্বাচন কমিশন থেকে 27 এপ্রিল গেজেট প্রকাশ করা হয়। এখন পর্যন্ত তিনি আসলে বসতে পারেননি, এবং আজকে তিনি অভিযোগ করেছেন যে নগর ভবন কেন্দ্রিক লুটপাট চালু রাখতে মেয়র হিসেবে শপথে বাধা দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কারেক্ট, যেহেতু সে 27 দিনে রায় পাইছে, 27 গেজেট হয়েছে, সম্ভবত তার মেয়াদ ছিল এই মাসের কিছুদিন 15-16 তারিখ পর্যন্ত, তো সেটা তো অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখন আমাদের দেশের যে কালচার, দেশের যে প্র্যাকটিস, তাতে এটা যে খুব বেশি সময় নিছে তা কিন্তু না, খুব বেশি সময় যে নিছে তা কিন্তু না। এখন ইলেকশন হওয়ার পর যে গেজেটটা হয় সেটা তো সাথে সাথে গেজেট হয়ে যায়, তারপরে ওত নেয়। আর এটা হলো মামলা করে উনি আসছেন। তো চিটাগাংয়ে যেমন একজনে এই মামলা করে পাইছে, সে বেশ কিছুদিন আগে পাইছে, সেও কিন্তু যেদিন রায় হয়েছে তারপর দিনই গেজেট পায় নাই। 1 নম্বর, এটাও বেশ কিছুদিন, 1 মাস পরে গেজেট পাইছে। এবং এটা শুনছি 27 মার্চ হাইকোর্টে নাকি কি আবার এটাকে চ্যালেঞ্জ করছে, রিসেন্টলি করছে। আচ্ছা, এখন আমি জানি না সেই হাইকোর্টের অর্ডার কিন্তু আমরা জানি না ওখানে কে করছে। তবে এখানে এগ্রিড পার্টি কে হইলো, কিভাবে হইলো, কোন প্রক্রিয়া হইলো, কিভাবে করে তা আমি জানি না মামলাটা, রিটটা। এখন
এই যে এই কয়দিন যদি উনি বসতেন, আমি জানি তার ইনজাস্টিস, আপনাদের দেশের নিয়ম ধরেন, প্রচলিত ধরেন, তাহলে উচিত ছিল গেজেটটা করার পরে তাকে ওথ দিছে নির্বাচন কমিশন, ওথ দেওয়ার পর তাকে প্রপারলি বসতে দেওয়া উচিত ছিল। আমি ঠিক জানি না সে তাকে ওথটা দেয় নাই, ওথটা দেয় নাই, কেন দেয় নাই সেটা আমি বলতে পারবো না, বাট এটা ইনজাস্টিস। ওথ যদি তাকে না দিয়ে থাকে, যদি আপনি নিয়মের প্রশ্ন আসেন, একদিনের জন্য মেয়র হইলে সে হবে কোর্টের রায়, যেহেতু পিরিয়ডটা আছে, সে 15 তারিখ বা 16 তারিখ পর্যন্তই থাকতো, তাতে কিছু আসে যায় না। এটা হলো আপনার একটা স্বাভাবিক প্রক্রিয়া যদি ধরেন। এখন আপনি ধরেন এদের উপরে এটা ইনজাস্টিস হয়েছে। ইনজাস্টিস মানে সময় তো খুব কম, এর ভিতরে ধরেন এটার চার্জে মেইন হইল আসিফ মাহমুদ, আইন মন্ত্রণালয়, 2 মন্ত্রণালয় আছে এখানে। আসিফ মাহমুদরা প্রায়ই বলেন যে অনেক জায়গায় ওনারা বিএনপির কোঅপারেশন পায়নি, বিএনপি বলছে তাদেরকে কোঅপারেট করতেছে। তো সেই হিসাবে আমি মনে করি আসিফ মাহমুদদের উচিত ছিল, যেহেতু তারা যে একটা দল করছে, দল তো এখনো হয় নাই, এই রাজনীতির টিকায় রাখতে হলে বিএনপির একটা বড় দল, সেটাকে কনসিডার করে বেআইনি কিছু না, উচিত ছিল তাকে বসতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল, আমি মনে করি। মানে এটা কি ধরেন মানে সরকারের চাইতে হবে, না চাইলে হবে না? না না, চায় নাই বলি তো হয় নাই, না নাইলে হবে না কেন? এখন এই চাওয়াটা নিঃসন্দেহে অপরাধ। আমি জানি না সরকারের তরফ থেকে ডিলের কারণ কি বা কি যুক্তি আছে, সেটা কিন্তু আমাদের কাছে নাই, এখন পর্যন্ত খোলাসা আসলে করে নাই। হ্যাঁ জি, আচ্ছা। এখন আপনি আসেন, আজকে যেটা দেখলাম যে আপনি মেয়র ভবনে তালা মেরে দিলেন। এটা তো ইশরাক হোসেন এটি নিয়ে প্রশ্ন ছিল, উনি বলেছেন যে কারা নগর ভবনে তালা দিয়েছেন তা তিনি বলতে পারবেন না, জনদুর্ভোগ হয় এমন কিছু না করতে আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন তিনি। এখন যদি এই হয় যে কারা তালা দিছেন আমি জানি না, মানে এগুলো কি আমাদের মানতে হয়, বুঝতে হয়, শুনতে হয়, বাট রিয়েলিটিটা আমরা জানি। আমরা তো এই সয়েলের, আমি তো আমেরিকার থেকে এসে বসি নাই, কাজে এই যে বলে সহজে কথাটা, এগুলো গ্রহণযোগ্য না। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যদি আপনি মেয়র ভবনে তালা দেওয়া থাকে, কালকে যদি কর্মচারীগুলো না ঢুকতে পারে, তাহলে আপনি কি করলেন? সরকার জঘন্য অপরাধ করছে, আমি বারবার বলতেছি জঘন্য। আপনি তাহলে আসিফ মাহমুদের ঘেরাও করতেন, আপনি তালাটা মেরে দিলেন, এখন সাধারণ লোক যাবে না বা অফিসে যাবে না, ভয় পাবে। অচল নগর ভবন যে করলেন, আপনি কি দেশপ্রেমিক হইলেন? আমরা তো দেশের জন্য ত্যাগ করি বলি যে ঠিক আছে আমি 16 তারিখ পর্যন্ত হই নাই, আমি ধর ইনজাস্টিস, আপনি কোর্টে যাইতে পারেন, এখনো এটার জন্য কম্পেনসেশন কি সেটা আপনি চাইতে পারেন, হোয়াটএভার ইট ইজ। কিন্তু আপনি এখন যেটা করলেন সেটা দিয়ে আমি কি জাজমেন্ট নিব অ্যাবাউট ইউ? জি, অনেক ধন্যবাদ হাসান তারিক চৌধুরী। আইনের শাসনের কথা আমরা বলছিলাম, একদিকে আমরা লাভ করছিলাম যে আইনের শাসনের উজ্জ্বলতম দৃষ্টান্ত দেখলাম, আসিয়ার হত্যা মামলার রায় আমরা দেখলাম খুব অল্প দিনে। আপনি বলছিলেন যে রাষ্ট্র চাইলে যে দ্রুত বিচার হয় সেটার একটি নজির। আবার একইভাবে ইশরাক হোসেনকে মেয়র শপথ নেয়া না নেয়ার বিষয়েও সরকারের বিষয় চলে আসছে। আইনের শাসনটা আসলে কোথায়? এখানে একটা খুব খারাপ উদাহরণ তৈরি হয়েছে, আমি বলবো। আমরা হয়তো একমত হতে পারি বা দ্বিমত হতে পারি আদালতের রায়ের ক্ষেত্রে, যেটা ঢাকা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যে রায়টি দিয়েছেন, যিনি আবার নির্বাচনী ট্রাইব্যুনালেরও যিনি বিচারক, তিনি ইশরাক হোসেনকে শপথ নেওয়ার জন্য শপথ নেওয়ার পক্ষে রায় দিয়েছেন এবং সেই অনুযায়ী আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে, সেই গ্যাজেটের পরিপ্রেক্ষিতে যথাসম্ভব দ্রুত ইশরাক হোসেন সাহেবের শপথ নেওয়ার কাজটি সম্পন্ন হওয়া দরকার ছিল, অর্থাৎ রায় কার্যকর হওয়া। তা আপনি যদি আইনের গতিকে রুদ্ধ করে দেন, তাহলে কি হবে? সমাজে নৈরাজ্য হবে। নগর ভবনের তালা হলো সেই নৈরাজ্যের উদাহরণ। সেই নৈরাজ্যকে ইনভাইট করেছে কিভাবে? আদালতের রায়কে অবমাননা করার মধ্য দিয়ে। এখন দেখেন কেন বিলম্বটা হলো। আমরা সকলেই জানি যে এই স্থানীয় সরকারের এই সমস্ত পদগুলো, মেয়র বা পৌরসভার চেয়ারম্যান বা ইত্যাদি, এলজিআরডি মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন, এই 3টি সংস্থার একটা ট্রায়াঙ্গুলার অ্যাক্টিভিটির মধ্য দিয়েই চলে হলো আপনার এই সমস্ত নির্বাচন এবং তার প্রতিনিধিরা। শপথ না নেওয়ার ক্ষেত্রে যেটি হয়েছে, চিঠি চালাচালির ক্ষেত্রে বিলম্বকে প্রধান করা হয়েছে, বা চিঠির ভাষা বুঝতে কেউ বলেছেন যে চিঠির ভাষাকে বোঝা এবং তাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে সময় নিয়েছেন তারা। এই যে সময় নেওয়া, কোনো সময় 1 মিনিটের দেরি যেমন একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে, আইনের রায় কার্যকর করার ক্ষেত্রেও কখনো কখনো একটা 1 সেকেন্ডের বা 1 ঘন্টার একটি বিলম্ব বড় কোনো নৈরাজ্যকে ডেকে নিয়ে আসতে পারে। আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেটি আমরা দেখেছি। ফলে ইশরাক হোসেনের পক্ষে আদালত যে রায় দিয়েছে, সেই রায়কে চাইলে সরকার নিজেই
উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারতেন, বা আইন মন্ত্রণালয় বা এলজিআরডি মিনিস্ট্রি এটা বলতে পারতেন। কেন হলো না? আমি আবারও বলছি যে আইনের শাসনকে এবং বিচার বিভাগের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাহী বিভাগের যে হস্তক্ষেপ থাকে সরাসরি এবং পরোক্ষভাবে, সেটি কি? সেটি হলো এই সরকারেরই কোনো একজন উপদেষ্টা, যেটি পত্রপত্রিকায় এসেছে, তিনি বলেছেন যে আদালতের রায়ের মধ্য দিয়ে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, এবং সেটি চট্টগ্রামের মেয়র নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে তিনি সেটি বলেছিলেন। তাহলে আমরা যদি ইশরাক হোসেনের মামলাকে পর্যবেক্ষণ করি বা অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে এই নির্বাচনকে কিন্তু কোনো পক্ষই নির্বাচনকে অবৈধ বলে নাই। তারা বলেছে যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে, কাউন্টিং এর ক্ষেত্রে এক ধরনের আপনার ম্যানিপুলেশন হয়েছে, কারসাজি হয়েছে, ফলে ফলাফলকে কারেক্ট করার জন্যই হলো এই মামলা। পরবর্তীকালে হাইকোর্টে যিনি সংক্ষুব্ধ হয়ে বলেছেন যে না, ওই ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে সেই রায় জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি একটি রিট ফাইল জমা দিয়েছেন। এখনো হয়তো সেটি শুনানির জন্য আসেনি, আদৌ আসবে কিনা আমরা জানি না। তো সুতরাং এরকম একটি প্রেক্ষিতে এখন যেটি হচ্ছে যে যতটুকু আমরা জানতে পারছি যে মেয়রের যে মেয়াদ থাকে 5 বছরের মেয়াদ, সেই মেয়াদ নাকি এর মধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে আসলে কি হবে? এইটাই তো আইনি জটিলতা। তাহলে কি আমরা বলবো না যে অন্যায়ভাবে কালক্ষেপণ করে একটা আইনি সংকটের মধ্যে ফেলে দেওয়ার মধ্য দিয়ে জনাব ইশরাক হোসেনকে কি ভিকটিমে পরিণত করা হয়নি? ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস। এবং আমরা কি এটা যদি বলি যে এই বিলম্বের মধ্য দিয়ে আমাদের যে কোর্টের যে প্রসেস সেটাকে অ্যাবিউজ করা হয়েছে, এক্সিকিউটিভের যে প্রসেস সেটাকে অ্যাবিউজ করা হয়েছে, তাহলে সেই অ্যাবিউজের বিচার করবে কে? নির্বাচন কমিশন। এবং এইভাবে আমরা দেখেছি এর আগে আমাদের দেশে কিন্তু রেওয়াজ আছে যে মেয়াদকাল অতিক্রান্ত হওয়ার পরেও অনেক মেয়র কিন্তু পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তার চলতি দায়িত্ব হিসেবে সে দায়িত্ব পালন করেছেন। জনাব ইশরাক হোসেনের পিতা জনাব সাদেক হোসেন খোকা, তিনিও কিন্তু তার মেয়াদকালেরও বেশি সময়, প্রায় 8 বছরের মতো তিনি সময় কিন্তু পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে আইন কিন্তু অনেক সময় কাস্টম বা কনভেনশনকে ফলো করে। তো সেই ক্ষেত্রে আদালতে ঠিক করবে, যদি সেটি আদালতে যায়, যে জনাব ইশরাক হোসেন ন্যায্যভাবে এই সিটে শপথ গ্রহণ করতে পারেন কিনা, এবং পূর্বেকার নির্বাচিত মেয়র হিসাবে তিনি পরবর্তী সময় পর্যন্ত, অর্থাৎ নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কন্টিনিউ করতে পারেন কিনা, আপ টু দ্য কোর্ট। অনেক ধন্যবাদ। বিরতিতে যাচ্ছে, একটা বিরতির পরে একটু সমসাময়িক রাজনীতিতে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে আবারও। আরআইএসএল স্টিল গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত আরআইএসএল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান, আমাদের সঙ্গে আছেন আবহাওয়া রাজ্জাকি, আছেন হাসান তারেক চৌধুরী। আবহাওয়া রাজ্জাকি, আজকে বিএনপির 2টি প্রোগ্রাম ছিল, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা কথা বলেছেন। তারেক রহমান বলেছেন করিডোর কিংবা বন্দর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ না, এবং তিনি বলেছেন সংস্কার নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ বেরিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে অচিরে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কোন দিকে যাচ্ছে রাজনীতি? ধন্যবাদ আপনাকে। এই যে কথাটা বললেন যে কি করিডোর এবং কি জানি বন্দর দেয়াটা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এখন অন্তর্বর্তী সরকার বলতে যেটা বোঝায় সে তার কোনো মেয়াদ নাই, এক। আমার মনে হয় তার কোনো দায়ও নাই। হি ইজ নট আনসারেবল, কারণ সে কোনো পার্টি রিপ্রেজেন্ট করে না। যা ভাবে মনে হইতেছে নির্বাচন করার শখও তার নাই। এই যদি হয় তাইলে সে, আমি যদি বলি স্বাভাবিক যা খুশি তাই করুক, নট আনসারেবল। কিন্তু দায়িত্বশীল দল যখন বলে যে সে করিডোর দিতে পারবে না এবং পোর্টও দিতে পারবে না, এটা কাউন্টার হিসেবে ইউনূস সাহেব কিন্তু এটাও বলছে উনি দিবেনি, ভাবটা এরকম যে উনি দিবেনি। তাহলে আমাদের কাজটা কি? আমি মনে করি রাজনীতিকদের একটা বিশাল দায়িত্ব আছে। তারা জনগণকে রিপ্রেজেন্ট করে, দেশের ভালো মন্দ তারা বলে। আর যদি এইটা হয় যে নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার দিতে পারবে না, তাহলে কি অন্য নির্বাচিত সরকারে দিতে পারবে? তর্কের খাতিরে বলছি, নির্বাচিত সরকার দিতে পারবে। এখন আপনাকে বিবেচনায় নিতে হবে যে দেওয়াটা ভালো না মন্দ। যদি রাজনীতিবিদরা সবাই মনে করে এটা দেশের জন্য ক্ষতিকর, তাহলে অবশ্যই ইউনূস সাহেবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে আপনি দিতে পারবেন না। এবং এটার জন্য এবং লজিক্যালি তখন ইউনূস সাহেবকেও বুঝাইতে হবে কেন ভালো আর আমার কেন ভালো নয়। দুইটা একটা ডিবেট করে একটা জায়গায় আসতে হবে এবং মাঠে দাঁড়াইতে হবে। যদি এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হয়, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যই হয়, আর যদি না রাষ্ট্রের জন্য লাভজনক হয়, তাহলে আমরা সবাই মেনে নিব। এটা একটা বিশাল আলোচনার ব্যাপার, শুধুমাত্র বললেই হবে না। অনেক ধন্যবাদ। পরিস্থিতি কি ঘোলাটে দেখছেন সামনে? পরিস্থিতি খুবই ঘোলাটে, কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন তার এখতিয়ার নিজে ভুলে যায়,
অর্থাৎ আমাদের উচ্চ আদালত একটি রায় দিয়ে 8ই আগস্ট একটা ইউনিক সিচুয়েশনে তার রায়েই বলা আছে, সেটা উচ্চ আদালতের রায়ে, যে যার ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে যে দৈনন্দিন নির্বাহী কাজ পরিচালনা করার নিমিত্তে তারা গভর্নমেন্ট ফর্ম করবে এবং ওথ নেবে। তাহলে এই যে এই রায়ের যে ভাষা, এইটা কি আছে, এই ভাষার মধ্যে দিয়ে আমি রায়ের কপি আপনাকে এখন দেখাতে পারি, তো আজকাল সফট কপি সব জায়গায় আছে। তো সেখানে এই যে নির্বাহী যে কাজ, এই নির্বাহী কাজের কিন্তু এখতিয়ারটা খুব নির্ধারিত, এবং আমাদের জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেখানে স্পষ্ট করেই সবাই বুঝতে পেরেছে যে দেশ বিরোধী কোনো চুক্তি বা সার্বভৌমত্ব বিরোধী কোনো ধরনের কোনো পদক্ষেপ কেউ নিতে পারবে না, নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক। এবং যে অন্তর্বর্তী সরকার, যাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট ফর্ম করার সমর্থন দিয়েছে, তারা কিন্তু আনকন্ডিশনাল দেয় নাই। দেয়ার ইজ এ কন্ডিশন, সেটা হলো দ্রুত ইলেকশন দিতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেয়ার ইজ এ রিজনেবল টাইম, এবং বিচার সংস্কারের বিষয় আছে, বিচার এবং সংস্কারের ব্যাপার, এবং যেটুকু সংস্কার না করলেই নয়, সেই মৌলিক সংস্কারগুলো করে যেতে হবে। সুতরাং সেই পথে না হেঁটে এত বড় মেজর ডিসিশন কোনো কনসালটেশন, অল পার্টি কনসালটেশন ছাড়া এভাবে কোনো সরকার নিতে পারে না, এবং বাংলাদেশের জনগণ সেটি চায় না। এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস কি একটু হার্ড হচ্ছে কিনা দিন দিন? বিএনপি তো হার্ড হতে বাধ্য, কারণ তারা জনগণের দল করে, এবং তারা একটা সংখ্যাগরিষ্ঠ জনগণের একটা বিরাট অংশের প্রতিনিধিত্ব তারা করে। তো তারা তো তাদের দলের কর্মী সমর্থকদের দিক থেকে একটা চাপের মুখোমুখি হচ্ছে, এবং সেই ভয়েসই তাদের নেতৃত্বের মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে। শুধু বিএনপি না, বাংলাদেশের বামপন্থী দলগুলো, তারা এই 2 দিন আগেও প্রেস ক্লাবে মিটিং করে একযোগে সবাই বলেছে যে এই ধরনের একটি রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী সিদ্ধান্তের চিন্তা ভাবনা বা ওই প্রসেসের দিকে যাওয়া অন্তর্বর্তী সরকার করতে পারে না। তো ফলে আজকে দেখেন, বাংলাদেশে ক্রিয়াশীল অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল অংশীজন অধিকাংশরাই বলছে যে এই করিডোর, বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের কাছে দেওয়া, এটি দেশ বিরোধী, এটি হতে পারে না, এবং এর ফলে বাংলাদেশ একটা নিরাপত্তাহীন এবং একটা যুদ্ধ পরিস্থিতির জায়গায় চলে যেতে পারে। আমরা শেষ করব, একেবারে শেষ পর্যায়ে একটা লাস্ট লাইনে আমি একটা সিম্পল কথা বলি এখানে। আমার দেশে যে 16 লক্ষ রোহিঙ্গা আছে বর্তমান, সেটা তো আমার বাড়ির ভিতরে ড্রয়িং রুমে 5টা লোক ঢুকছে, বিপদে পড়ে ঢুকাইলাম, এরপর আর বের হচ্ছে না। আমার এইটা সার্বভৌমত্ব নষ্ট হয়েছে কিনা, বা রোহিঙ্গা পার্মানেন্টলি থেকে যাবে কিনা, এটা আমার প্রশ্ন জাতির কাছে। সার্বভৌমত্ব অলরেডি বিনষ্ট। জি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আবহাওয়া রাজ্যকে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, দুজনকে অসংখ্য ধন্যবাদ। রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 ভালো থাকবেন।